এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের দিনটা, এই শনিবারটা আমার কাছে খুব স্পেশাল, কেননা এই দিনে আমরা আপনারা এতদিনে জেনেই গেছেন যে শিল্প সংস্কৃতি আমাদের চারপাশে কি ঘটছে, এই সমস্ত মানে শিল্প সংস্কৃতিতে আমাদের চারপাশে কি ঘটছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করি। এবং স্পেশাল এই কারণেই বলছি যে এই দিনটাতে আমার এই অনুষ্ঠানে প্রত্যেক দিন বিশেষ বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে আমার পরিচয় হয়, আপনাদেরকে পরিচয় করাতে পারি তাদের সঙ্গে। তারা আমাদের সঙ্গে আলোচনা করেন, গল্প করেন এবং তার থেকে বিভিন্ন রকম শিল্প সংস্কৃতি নিয়ে নানা রকমের আলোচনা উঠে আসে আমার কাছে এবং আপনাদের কাছে, যেটা আমার কাছে তো অন্ততপক্ষে একটা বিশাল বড় পাওনা। সেই কারণে আজকের এই দিনটা, শনিবারটা আমার কাছে খুব স্পেশাল দিন। আজকেও ঠিক সেই রকমই দিনটাকে স্পেশাল করার জন্য, আজকে আলোচনা করার জন্য, আপনাদের সাথে গল্প করার জন্য আমি যে অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন জ্যোতি মুখোপাধ্যায়। জ্যোতি মুখোপাধ্যায় আপনাদের কাছে একটি ব্যক্তিত্ব, চেনা ব্যক্তিত্ব, যিনি নাট্যকর্মী এবং আপনারা সকলেই তাকে চেনেন, তার কাজকর্ম জানেন, দেখেছেন। তো জ্যোতিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আপনার সঙ্গে কথাবার্তা চলবে, গল্প চলবে, দর্শকদের সঙ্গে গল্প হবে। গল্পের বিষয়টা আগে আমরা একটুখানি বলি যে আপনি আর আমি মিলে আজকে কি নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি, সেটা একটু বলে দিই আগে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে আমরা ঠিক করেছি যে কয়েকদিন থেকেই তো আমরা আলোচনা করছি শিল্প সংস্কৃতি এই সমস্ত কিছু নিয়ে। তো আজকে ঠিক করলাম যে শিল্প যে চর্চা, আমরা যে শিল্প চর্চা করি সেই শিল্প চর্চার সঙ্গে নান্দনিকতা বিষয়টা কিভাবে ওতপ্রোতভাবে মিলেমিশে রয়েছে। অর্থাৎ আজকের আমাদের বিষয় হচ্ছে শিল্প চর্চায় নান্দনিকতা। জ্যোতিদা, এই বিষয়ে আমরা কথা বলবো বলে আজকে এখানে বসেছি। তো তুমি দীর্ঘদিন ধরে এই শিল্প চর্চার সঙ্গে জড়িত। আজকে নাট্যকর্মী হিসেবে তোমাকে কিন্তু এখানে, মানে তুমি কিন্তু এখানে বসনি, মানে নাটকটার সঙ্গে শিল্প যে একটা অত্যন্ত একটা বিস্তৃত ব্যাপ্তি যেটা রয়েছে, ধরো তার সঙ্গে নাচ হতে পারে, সাহিত্য, গান, কবিতা, আবৃত্তি, মানে সমস্ত কিছু নিয়ে শিল্পটা কি সেটা আমরা আজকে গল্প করতে করতে দর্শকদের কাছ থেকে, মানে দর্শকের কাছে আজকে উপস্থাপন করব। খুবই গভীরতা আছে বিষয়টার মধ্যে। ঠিক। এবং এই আমরা যারা কাজ করি এই শিল্প নান্দনিকতা বিষয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রথমে শিল্প সম্পর্কে একটা সম্যক ধারণা ভীষণভাবে প্রয়োজন। একদমই তাই। যে আমরা যদি একটুখানি অতীতের দিকে যাই, অ্যারিস্টটলের কথা অনুযায়ী যে রিফ্লেকশনস অফ আর্ট, সে বিষয়টা আছে। তারও আগে কিন্তু আমি কিন্তু মানে অ্যারিস্টটলের জায়গা থেকেও আমাদের কিন্তু আগে শিল্প সংক্রান্ত বিষয়ে সত্যম শিবম সুন্দরম বিষয়টা কিন্তু রাখা হয়েছে। বিষয়টা কিন্তু একই, সত্যম শিবম সুন্দরমের জায়গা থেকে আমরা শিল্পকে যেভাবে বুঝি, সত্য বাস্তব সম্মততার প্রেজেন্টেশন চাই, শিব মঙ্গল যেটা মানুষের কাজে লাগবে, প্রগতির ক্ষেত্রে যেটা কাজে লাগবে, সুন্দরম তার মধ্যে এস্থেটিক্স ভ্যালু, সৌন্দর্যতা, এই তিনটে বিষয় নিয়ে কিন্তু শিল্প সম্পর্কে আমাদের যা কিছু কাজকর্ম হয়। এবার তুমি যে এই সময়টাকে বললে, এরও যদি ধরো বলতে পারি যে আদিম যুগে যখন মানুষ মানে ধরো কেবলমাত্র লড়াই করছে তার অস্তিত্বকে বজায় রাখার জন্য, তারপর যখন ধরো ধীরে ধীরে আস্তে আস্তে সে সেই লড়াইটা থেকে একটু গুছিয়ে নিল, তারপর তার যে এই চারপাশের যে একটু ছোট ছোট করে সে কিছু কিছু
করতে শিখলো, মানে শিল্পটা যখন আস্তে আস্তে ঢুকছে, তখন সেটাকে আরো কি করে সুন্দর করা যায়, এর মধ্যে কি সূচনাটা, এর মধ্যে কি নান্দনিকতা মিশে গেল এইভাবে সব জায়গা থেকে, যে এই শিল্পে বা বাস্তবতার প্রতিচ্ছবি, ঠিক সেইটাই কিন্তু হচ্ছে আমাদের শিল্পকর্ম প্রথম থেকে। সেটা আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা ব্যবহার করি, সেটা আমাদের ক্যানভাস হোক, ছবি আঁকা বা গান বা চারুশিল্প বা কারুশিল্প, যারা কাঠের মূর্তি গড়েন বা মাটির করেন, সবকিছু কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কোনোটা কিন্তু মানে কারো না কারোর অনুকৃতি। হ্যাঁ, মানে বাস্তব কোনো কিছু হচ্ছে না, সেইটা কিন্তু অরিজিনাল নয়। না, আমি যখন একটা চরিত্র অভিনয় করছি, আমি কিন্তু একটা মিথ্যার উপর দাঁড়িয়ে করছি, ওই মানুষটা আমি নই। ওই কথাগুলো আমার সব সাজানো গুছানো, ওইটা ওই মঞ্চতে ওই ঘরটা আমার নয়। আমার যে সমস্ত লোকগুলো আছে সবাই জানে আমি মিথ্যা সংলাপ দিয়ে, মিথ্যা দিয়ে পরে আমি একটা আবহ তৈরি করছি, আমি একটা বাস্তবের রূপ দিতে চাইছি, তাই সেটা শিল্প। আমরা যে বলি না, আচ্ছা তাহলে এই যে বাহ কি সুন্দর সৌরভ গাঙ্গুলি এই খেলাটা একটা আর্ট, একটা শিল্প, এটা কি আদৌ কি শিল্প? এটাকে খুব সুন্দরভাবে আমাদের বুঝে নেওয়া দরকার আছে। আমি ভালো মানে রসগোল্লা বানাতে পারি, এটা কি শিল্প? না, শিল্প নয়। এর মধ্যে দক্ষতা আছে। শিল্পর মধ্যে সবসময় সেটা কিন্তু কারোর কিন্তু একটা প্রতিচ্ছবি থাকবে। আমি একটা পাখিটা শিল্প নয়। আমি গোলাপকে দেখে বললাম সুন্দর হলো সে, সেই গোলাপটা কিন্তু, গোলাপ ফুলটা কিন্তু সুন্দর হতে পারে, শিল্প নয়। সুন্দর আমার চোখে সুন্দর, ও কিন্তু শিল্প নয়। ওইটা যখন আমি ক্যানভাসে আঁকছি ওইটা কিন্তু অরিজিনাল নয়, অরিজিনালটা কিন্তু সুন্দর নয়। যেটা আমি আঁকলাম এটা কিন্তু আমার, সেটা আমার কারণ এটার মধ্যে আমার মতজ রয়েছে। নন্দলাল বসু কিন্তু এই রকম একটা জায়গা থেকেই উনি একবার বলেছিলেন যে এই যখন ধরো কোনো কিছু একটা মূর্তি তৈরি করছে, কোনো একজন শিল্পী তৈরি করছে, সেই মূর্তিটার সঙ্গে তার ভাবনা সেটা কিন্তু মিশছে যখন, তখনই কিন্তু সেটা শিল্প হচ্ছে। একটা ধরো বুদ্ধ মূর্তি কেউ করছে, মানে আমরা তো দেখেছি বুদ্ধদেব কিন্তু নয় ওটা, মূর্তি গড়াটা শিল্প, কারণ সেখানে তার মধ্যে অনেক ইনোভেশন রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে। এই জায়গাটাকে ধরে কিন্তু আমাদের প্রথমে শিল্প বিষয়টাকে আমাদের ধরে নিতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শিল্পর ক্ষেত্রে, শিল্প তো কোনো ম্যাথমেটিক্স নয় না। একটা আমাদের জাতীয় পতাকা, ওপরে থাকছে আমাদের গেরুয়া রং, মাঝে সাদা, নিচে সবুজ। আচ্ছা, এই তিনটেকে যদি আমি এদিক ওদিক করে দিই, আমার কিন্তু ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে, আর গেরুয়া পতাকা থাকবে না। কিন্তু 2+3 বা 3+2 দুটো কিন্তু ইকুয়াল, সারা পৃথিবী জুড়ে একই। মানে একটা বড় ক্যানভাসের মধ্যে আমি এখানে একটা ফোঁটা দিলাম, এখানে অন্য একজন শিল্পী ফোঁটা দিল, তার ডিফারেন্সটা এক একজনের কাছে এক এক রকম ভাবে পৌঁছে গেল। অর্থাৎ এই যে মগজের যে ব্যবহার, আমার দেখার যে উপলব্ধি, এইটার যে প্রয়োগ, এটা কিন্তু শিল্প ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে ওঠে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। এবং আমাদের যে এই যে আমাদের কালচার শব্দটা কিন্তু ইংরেজি শব্দ কাল্ট থেকে আসছে। সেই কাল্ট শব্দটা আসছে ল্যাটিন ভাষা, কাল্ট থেকে কালচার। এবং মানে বলা বাহুল্য, কাল্ট থেকে কাল্টিভেশন, কাল্ট থেকে কিন্তু কালচার। এই কাল্টিভেশন এবং কালচার পরস্পর কিন্তু একটা সামঞ্জস্যতা আছে। কাল্টিভেশন যেমন একটা আমরা ক্ষেত্র তৈরি করি যেখানে মাটিতে উত্তরোত্তর তার মধ্যে গাছ বড় হয়ে ওঠে, তার যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, ঠিক তেমনি আমাদের মননশীলতার ক্রমশ বিস্তার, এই প্ল্যাটফর্মটা কিন্তু হচ্ছে আমাদের কালচার। মানে আমরা যেটা চর্চা করব, তত আমি শিল্পের উন্নতি করতে পারবো, বা আমার শিল্পটা যেটা যে ক্ষেত্রটাতে আমি আছি সেটা তত বেশি চর্চার মাধ্যমে উন্নতি করবে। এই যে ফলে কি হচ্ছে, কেন আমি শিল্প করব? আমি তো ভাই শিল্পী হব না, আমি তো ডাক্তার হব, আমি তো অ্যাডভোকেট হব, আমি তো ব্যবসা করব, আমি তো মাছ বিক্রি করি। তাহলে কি আমার শিল্প করার প্রয়োজন নেই? তাহলে কি শিল্পর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক থাকবে না? এইটা যে খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, আমি এইটা নিয়ে ব্যস্ত আছি, আমি এটা নিয়ে থাকবো, এটা আমার বিষয় নয়। বিষয় অবিষয় বিষয়টা নয়। ঘটনাটা হচ্ছে আমাদের একটা মনে রাখা দরকার যে কোটি বছর আগে যখন প্রথম প্রাণী তৈরি হলো, আমরা তো সেই তখন থেকে তো তৈরি হয়েছি, কিন্তু আমাদের এই যে উত্তরণ ঘটেছে, কারণ আমরা শিল্প সংস্কৃতি আমাদেরকে আজকে এই জায়গাটাই টেনে এনেছে, অন্যান্যদের মধ্যে এটা নেই। একটু লক্ষ্য করলে দেখবেন, ফলে কি হয়েছে, তারা কিন্তু সেই স্তরেই রয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু বিকাশটা উত্তরণ হয়েছে। এই যে ক্রমশ মগজের যে বিস্তার, এইটার জন্য কিন্তু শিল্প। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অন্যকে জানা, বোঝা, নিজেকে চেনা,
এইটা কিন্তু আর একটা হচ্ছে আমাদের রবি ঠাকুরের কথায়, আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যা কিছু দেখাচ্ছে না, জানা শোনা সব তোমাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক সেই জায়গাটার আমার ক্ষেত্র কোথায়? হয় আমার মঞ্চ চাই, নয় ফিল্মের স্ক্রিন চাই, না হলে পরে আমার অন্যান্য গান চাই, আমার অন্য যে কোনো আমার অন্যান্য মিডিয়াগুলো চাই। কিন্তু আমাকে কোনো কিছুতে আমার মগজের ব্যবহার করে আমাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। আমি তাই শিল্প আমি সাধনা করব বা শিল্পের সঙ্গে থাকবো, আমি ইঞ্জিনিয়ার, তবেই আমি শিল্পী হতে পারবো। এই ক্ষেত্রে সে আলটিমেটলি সে ভালো থাকবে। একটা সৃষ্টির যে আনন্দ সেটা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। আপনি একটা সামান্য ছোট যদি কবিতা লেখেন, সেখান থেকে আপনার যে তৃপ্তি হবে, যদি সেটা আপনার মনে হয় যে আমার এটা কমপ্লিট হয়েছে, সেটার ক্ষেত্রে আপনার একটা মানে সার্থকতা আছে। ঠিক এটাই। ধরো কোনো একটা তুমি কবিতা পড়ছো, প্রথমে পড়ে তুমি কবিতাটাকে বুঝতে পারলে না, কিন্তু যখন পড়তে পড়তে তুমি কবিতাটার মানেটাকে বুঝে যাবে, তখন যে তোমার যে একটা তৃপ্তি বা যে আনন্দ, বা একটা ছবি তুমি প্রথমে দেখে সেটা বুঝতে পারলে না, কিন্তু যত তুমি ভেতরে ঢুকলে দেখতে দেখতে, তখন যখন তুমি ওটার উপলব্ধিটা করতে পারছো যে শিল্পী কি মানে দিতে চেয়েছেন, সেই যে আনন্দটা, এই আনন্দটার কথাই বলছি, নিজেকে মিলিয়ে নেওয়া, দেখা, বোঝা, শোনা এবং পারস্পরিক যে সম্পর্ক, এটাই তো আমাদের ভারতীয় সংস্কৃতি। আজকে আমরা শুধুমাত্র ক্যারিয়ারিস্ট হয়ে যাওয়ার ফলে আমরা এই সংস্কৃতি আমরা বিমুখ হয়ে পড়ছি, যার ফলে এত সংকট, এত ফ্রাস্ট্রেশন, আমাদের ডিপ্রেশন আমাদের মধ্যে চলে আসছে। আমরা বেরিয়ে আসার রাস্তা পাচ্ছি না, যে সহজভাবে জীবনটাকে দেখতে চাইছি না, দেখতেই পারছি না। কারণটা কি? আমাদের যে ওয়েপেনগুলো আছে সেগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি। আমরা শুধুমাত্র কতগুলো ক্যালকুলেটিভ ওয়েতে আমরা চলছি। আমি কতগুলো ফর্মুলা জানি, কতগুলো জায়গা জানি, কতগুলো সিস্টেম জানি, আমি ভাবছি এটাই হয়তো জীবন। কারণটা কি? এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাকে একটা খ্যাতি নিয়ে আসছে, যে এটা কিন্তু কোনো বিষয় নয়, যেটা তার ভালো থাকার জন্য নয়, তাকে একটা আমি কত ভালো আছি এটা দেখানোর একটা বিষয়, সে নিজে কতটা ভালো আছে তার বিষয় নয়। কিন্তু শিল্প সাধনার মধ্যে যদি সে থাকে, সে যদি নিজেকে খুঁজে নিতে পারে, সে লোকের কাছে সে কতটা ভালো আছে না দেখালেও সে নিজে কিন্তু ভালো থাকবে। এটা হচ্ছে ঘটনা। সে নিজে অনেক সমস্যাকে সমাধান করতে পারবে। জীবনটা সমাজের যে দ্বন্দ্বগুলো, সে দ্বন্দ্বগুলোকে সে ফিল করতে পারবে। যখনই সে দ্বন্দ্বগুলোকে ফিল করতে পারবে, তখনই সে তার ভালো থাকার ওয়েটা, মানে তার এই ফ্রাস্ট্রেশন, এই সমস্ত ব্যাপারগুলো থেকে সে নিজেকে গুছিয়ে রাখতে পারবে। এই হচ্ছে আমার শিল্প চর্চার গুণ। যে কারণে আমি বলছি যে প্রত্যেকটা মানুষের তার নিজের ক্ষেত্রে, নিজের বৈশিষ্ট্যে সে তার মতন মানে চর্চাটা করাটা উচিত, সে যে কোনো শিল্পই হোক না কেন। এর পাশাপাশি একটা শিল্পকে আমরা কতখানি প্রাণবন্ত করে তুলব, এটা হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট বিষয়। আমরা যে যাই করি না কেন, গল্প লিখলেই কি সে সাহিত্যিক হয়ে গেল, নাটক করলেই কি সে শিল্পী হয়ে গেল? বিষয়টা তা নয়। তার মধ্যে হচ্ছে আমার ফিরিয়ে দেখাটা কতটা বিশ্বাসযোগ্যতাটা হয়ে আসছে, আমার গল্প লেখাটা কতটা বিশ্বাসযোগ্যতাটা হয়ে আসছে, এর মান কি রকম ভাবে কি হয়ে উঠবে, এই চর্চাটা কিন্তু আরো একটা বিষয়, যে জায়গাটার সঙ্গে আমাদের নান্দনিকতার একটা এইটার সঙ্গে মিশে যাচ্ছে, সুন্দরভাবে শিল্পের সঙ্গে নান্দনিকতা এইখানটাতে মিশছে। এইটা ছাড়া যে শিল্পী কেমন করে তার চর্চার মধ্যে দিয়ে মানে একটা আরো সুন্দর করার এই যে একটা খিদে, এই যে চর্চার মধ্যে দিয়ে এটা যখনই আসছে, তখন নান্দনিকতা শিল্পের সঙ্গে মিশছে এবং এটা আরো উন্নতি করছে, আরো সুন্দর হয়ে উঠছে। সুন্দরটাকে খুঁজতে হবে। একটা বিষয়, কোনটাকে আমি সুন্দর বলবো, এটা কিন্তু খুব মানে চিন্তার বিষয়, যে আমাদের চোখে এই যে প্রকৃতি থেকে সুন্দরকে খুঁজতে হয়। প্রকৃতির মধ্যে আমরা কোন জায়গাটাকে সুন্দর আমরা দেখি? আমরা অবশ্যই আমরা একটা আঁকা বাঁকা নদী, সেটাকে আমাদের কাছে খুব সুন্দর বলে মনে হয়। আমি যদি একটা ড্রয়িং করি, একটা স্ট্রেট লাইন আর একটা আঁকা বাঁকা যদি নদী করি, অবশ্যই আঁকা বাঁকা নদীটাকে আমাকে বেশি অ্যাট্রাক্ট করবে, টানবে। কারণটা কি হচ্ছে? এটার মধ্যে যে ওয়েভ আছে, এর কোথায় শেষ আছে আমার একটা জানার একটা আমার আগ্রহ আছে, এই উৎসাহ, একটা উৎসুক মন, আমি ঠিক দেখতে পাচ্ছি না কোথায় আছে না পাচ্ছে, এই জায়গাটা কিন্তু আমাকে ওই জায়গাটাকে ধরে রাখবে, এই যে ক্লাইম্যাক্সটাকে আমাকে সেখানে পৌঁছে দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে তাই আমরা যদি মানে দেখি বাস্তব জীবনে, একটা হয়তো শুয়োর, আর একটা যদি আমরা দেখি একটা ঘোড়া। এই যে একটা ঘোড়া অত্যন্ত আমাদের কাছে আকর্ষণীয়, কারণটা কি? তার বডির মধ্যে অনেক রকম খাঁজ আছে, অনেক রকম ওয়েব আছে একটা মানে তার চেহারার মধ্যে, কিন্তু একটা শুয়োরের মধ্যে কিন্তু একটা মোটামুটি একটা গোলগাল ঢিপঢাপ একটা তৈরি হয়ে আছে। স্বভাবতই ঘোড়াটা আমাদেরকে আকর্ষণ করবে বেশি। ঠিক তেমনি আমাদের যেখানে যত বেশি কার্ভ থাকবে, যত বেশি অজানা রহস্য লুকিয়ে থাকবে, সেখানে আমাদের তত বেশি আকর্ষণ করবে। শিল্পের এই মানে এটা হচ্ছে আসল অস্ত্র।
আমি একটা শিল্পকে প্রেজেন্টেশন করব কি করে, এই আমার না দেখাটাকে আমাকে প্রকাশ করে দিলে হবে না, সেটা যেন লুকিয়ে থাকে। এই লুকিয়ে রাখাটা জানাটা হচ্ছে একটা তাদের মুন্সিয়ানা, যে আমি চটকে থেকে ধরা দেবো না। একটা নাটকের বা একটা গল্পের প্রথমে যদি বুঝে যায় যে এটা এই হবে, আমার সেখানে কোনো আকর্ষণ। মানে তুমি বলছো যে ক্লাইম্যাক্স থাকাটা খুব দরকার। ক্লাইম্যাক্স তো অবশ্যই দরকার, যেখান থেকে আমার টার্ন করবে, যেখান থেকে আমাকে আবার নতুন, এইটাকে আমরা নাটকের ভাষা বলি নাট্য মুহূর্ত, নাটকের একটা জায়গা চাই। এইটাই হচ্ছে নাটক। একটা গল্প বলে দেওয়াটা নাটক নয়। নাটকের মধ্যে বা যে কোনো ক্ষেত্রে, সর্বোত্তর ক্ষেত্রে, আমি নাটক নিয়ে বেশি, মানে জীবনের ক্ষেত্রেও এটা হয় যে একভাবে মানে জীবনটা যাচ্ছে, সেখানে কখনোই ভালো লাগে না। যে মানুষের জীবনে যত বেশি লড়াই, সে তত বেশি মানে উপভোগ করে জীবনকে। থিয়েটারের ক্ষেত্রেও তাই। আমাদের এই যে আমরা খেলাগুলোকে দেখি, টেনশন চাই। মানুষ সবসময় টেনশন থাকে, যে খেলার মধ্যে টেনশন থাকে না সেই খেলাটা কিন্তু আমরা দেখবো না, অফ করে দিয়ে আমরা কিন্তু মোবাইল ঘাঁটবো। কিন্তু যখন আমরা টেনশনটা করবো, এই টেনশনটা ক্রিয়েট করা শিল্পের একটা সাংঘাতিক ব্যাপার। এর মূল অস্ত্র কিন্তু ওই আসল জায়গাটা তুমি প্রকাশ করো না, ওইটাকে জন্যই কিন্তু মানুষ ধরে থাকবে, ওইটাকে আস্তে 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 টেম্প্ট করে। গানের ক্ষেত্রেও তাই, ছবি আঁকার ক্ষেত্রেও তাই, গল্পর ক্ষেত্রেও তাই। সেই গল্পই মানুষ পড়বে যে গল্পের মধ্যে অনেক বেশি বাঁক আছে, সেই গল্পটাই কিন্তু মানুষ পড়তে চাইবে। কিন্তু স্ট্রেট যদি আমি কথাবার্তা বলে দিলাম, সে গল্পটা মানুষ পড়বে না। এই যে মানে নান্দনিকতার যে প্রথম যে জায়গা, যে মানুষের মাঝে তোমার এই না জানাটাকে ধরে রাখতে পারে, গানের ক্ষেত্রে দেখবেন যারা খুব বড় বড় তাবর মানুষ, একটু রাগরাগিনীর ক্ষেত্রে দেখবেন আপনাকে ওই বৃত্তটাকে সম্পন্ন করতে দেবেন, আপনাকে ধরে রাখবে। গামা ধা গামা গা নিজা গামা নিধা নিমা গামা গা গামা ধা ধা মা, কিছুতে করবে না। গামা ধা নিসা, এই বৃত্তটার জন্য সে অপেক্ষা করছে, এই লুকিয়ে রাখছে লুকিয়ে রাখছে লুকিয়ে রাখছে। এই যে জায়গাটা প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। ফিল্মের ক্ষেত্রে দেখবেন ডাইমেনশন তৈরি করছে, ছবিতে দেখবেন ডাইমেনশন, এই ডাইমেনশন এক কথা বলছে, ওই ডাইমেনশন এক কথা বলছে, সেটা এটা বলছে, এটা এক এক রকম ভাবে বলছে। যত বেশি শেড থাকে, আমাদের চরিত্রের মধ্যে প্রচুর শেড থাকে। আচ্ছা, আপনার কি এটা মানে তোমার কি এটা মনে হয় যে ধরো এই যে শিল্পের যে নানা শাখা, বিভিন্ন রকমের, ধরো সাহিত্য হোক, নাচ হোক, কবিতা হোক, এখানে মানে শিল্পীরা এই সমস্ত শাখাগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে গিয়ে কোথাও কি কোনো দ্বন্দ্ব বা দ্বিধা এইগুলো কি গড়ে ওঠে? না, তা কেন হবে? সবটা নিয়েই তো একটা জায়গা থাকে, সবটা কারোর মধ্যে কারুর, এবং মানে কারুর সঙ্গে কারুর কোনো রকম দ্বন্দ্ব, এই বৈরিতার বিষয়টা নেই, কারোর মধ্যে কিছু নেই। সবাই তার নিজে নিজে জায়গাটা করে, কিন্তু একটা ফর্মুলার মধ্যে কিন্তু সব বাঁধা আছে। সে ছবি আঁকুক, সে তার নিজের জীবনকে সে দেখানোর একটা প্ল্যাটফর্ম বার করছে, যে নাটক করছে সেও তার চরিত্রের মধ্যে নানা রকম শেড এসে মানুষকে জীবন্ত করে সেখানে পৌঁছে দিচ্ছে। যিনি গান করছেন তিনিও তাই, তার মনের যে নানা রকম যে রস, সেই রসটাকে পৌঁছে দেওয়ার তিনি চেষ্টা করছেন। সমস্ত যিনি ফিল্ম বানাচ্ছেন তিনিও তাই, এটা একটা আলাদা ফরম্যাট। যিনি কবিতা পড়ছেন বা যা শ্রুতি নাটক, যত রকমের সিস্টেমগুলো হয়ে উঠছে বা আছে মানুষের কাছে, মানে মিডিয়ার, এগুলো সবগুলো একটাকে মিডিয়া বলি আমরা। এই সমস্ত ধরনের মিডিয়ারে কিন্তু কাজ একই, এবং যে বিষয়ে পারদর্শিতা লাভ করে। সবাই তো গান গাইতে পারবে না, সবার হাতে তুলিও সভা পায় না, কিন্তু কেউ কলম ধরে, কেউ তার নিজের অভিব্যক্তিকে প্রকাশ করে। এইভাবে কিন্তু টোটাল সে তার নিজের দেখা বিষয়টা, মানে শিল্পের অগ্রগতি হয়, প্রগতির পথকে বলে দেয়, সত্যকে অন্বেষণ করে। ওই যে প্রথমে বললাম সত্যম শিবম সুন্দর, বাস্তবের যদি ছোঁয়া না থাকে, সময়কে যদি আমি ধরতে না পারি, তাহলে কিন্তু সেই শিল্প প্রাণবন্ত হয়ে ওঠে না। এটাই হচ্ছে আমাদের মানে অলিখিত একটা সত্য কথা। হ্যাঁ, এই যে ধরো যদিও বা দ্বন্দ্ব থাকে, কিন্তু একটা জায়গায় গিয়ে মানে শিল্পীরা কিন্তু মানে একমত হবেই। সেটা হচ্ছে এই যে তুমি যেটা বলছো যে সত্য শিব সুন্দর, এই জায়গাটা গিয়ে বোধহয় প্রতিটা শিল্পী একই জায়গায় থাকে, বৃত্তটা ওইখানে গিয়েই পরিপূর্ণ হয়, যে সুন্দরের সন্ধান করা, সত্যের সন্ধান করা একদম। এবং পরমেশ্বর যিনি আছেন, এই যে শিব যেটা আমরা বলছি, সেটা শিব অর্থ হচ্ছে মঙ্গল।
আমাদের প্রথমে এই যে মানুষের যে শিল্প ভাবনাটা আসে সেটা তো হচ্ছে কল্পনা থেকে। হ্যাঁ অবশ্যই, এই কল্পনা থেকেই কিন্তু আমাদের দেবদেবী আমাদের সৃষ্টি হয়েছে। সেটা তো আমাদের কল্পনা। আমরা যদি সবচেয়ে ভালো আমরা এটা পাওয়া যায়, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা বই আছে, ওনার 12খানা উনি মানে ভাষণ দিয়েছিলেন, মানে ক্লাস নিয়েছিলেন কলকাতা ইউনিভার্সিটিতে, ওনাকে গেস্ট হিসেবে এনেছিলেন এবং এই 12টা সংকলন করে বাগেশ্বরী প্রবন্ধমালা করা আছে। অসাধারণ বই, সেই বইটার মধ্যে টোটাল বিষয়টা খুব সহজ উনি ব্যাখ্যা করেন। তুমি এটা বলে আমি একটা ছোট্ট কোটেশন ওখান থেকেই লিখেছি। আমি বলি, মানুষের আদিমতম শিল্পে তার প্রথম জয়যাত্রার আনন্দ ও উৎসাহের প্রভাব এবং তেজ লক্ষ্য করা যায়। জড়তা থেকে মুক্তি দেওয়ার আনন্দ ও ভোগের অধিকার বাড়িয়ে দেওয়া এবং মানুষকে ক্ষমতাবান করে তোলা, রস সৃষ্টি ও রূপ সৃষ্টি বিষয়ে এই হলো শিল্পের কাজ। তুমি বাগেশ্বরী বললে তো, ওখান থেকেই আমি একটা আমিও পড়ছিলাম ওখান থেকে। আরেকটা বই আছে, মানে এটা হচ্ছে একদম যেটা আমার পড়ে মনে হলো যে একদম পুরো একটা শিল্পী তার অভিজ্ঞতা দিয়ে যেটা অনুভব করছেন সেটাই যেন এই কথাগুলো থেকে উঠে আসছে এবং সেটাই বোধহয় হওয়া উচিত। একদম। এবং এই যে কল্পনা থেকেই আমরা যেমন এই মেঘ, আমাদের তো তখন তো এত জ্ঞান বিস্তার হয়ে ওঠেনি, বিজ্ঞানকে তো আমরা জানিনি। এই যে মেঘের পাড়ে যে আমাদের এই বিশেষ করে শরৎকাল বা এই বর্ষার পরে নানান রকমের আমরা রূপ দেখতে পাই, সেই রূপগুলোকে কল্পনাতে নানান রকম ভাবে তারা ব্যাখ্যা করে ফেললো, কাহিনী তৈরি করে ফেললো, পৌরাণিক কাহিনী তৈরি হয়ে গেল। কেন এগুলো তো আমরা ছোটবেলাতেও করতাম, মেঘের দিকে তাকিয়ে আমরা শিশু মনে তো একটা বিশাল একটা রূপ হয়, নানান রকম ক্ষেত্রে হয়, একটু দেওয়ালে জল ছিটিয়ে মনে হয় যেন হাতি, এইরকম ভাবে নানান রকম ভাবে মানে এই ধরনের ঘটনাগুলো সব ঘটে। তো শিশু মন তো অনেক বেশি মানে প্রকৃতির সঙ্গে আমরা যত আস্তে আস্তে এই মানে এই চাপের মধ্যে কল্পনাটা আস্তে আস্তে সরে যায়। এবং রবীন্দ্রনাথ তো শান্তিনিকেতন তৈরি করেছিলেন ঠিক এই কারণেই যে এই মানে নতুন প্রজন্মকে প্রকৃতির সঙ্গে মেলানোর জন্য। একদম, এই জন্যই তো শান্তিনিকেতনের স্থাপনা। এবং আমাদের যে কারণে শিল্প সংস্কৃতির সঙ্গে এই দেবতাদের একটা সাংঘাতিক মিল, সাংঘাতিক একটা মানে তাদেরকে ছাড়া আমরা কিছু করে উঠতে পারি না। শিবগান থেকে শুরু করে সবকিছুই আমরা করি, কারণ এই কল্পনাটাকে আমরা তখন আমাদের সব ঘরের লোক হয়ে গেছে। এবং দেখা যায় যে এই চাষাবাদের ক্ষেত্রে শিবের একটা সাংঘাতিক ভূমিকা। নৃত্য এবং নটরাজ যখন এই নতুন এই মানে এই যখন এই মানে একটা সিজন মরশুম যখন বায়ু আসতো, তখন একজন বৃদ্ধ মানুষ মানে বসে থাকতেন, তিনি বুঝতে পারতেন যে এবারে ভালো চাষ হবে, তিনি তখন ওই শিবের আরাধনা করতেন এবং সেসব জায়গা থেকে চাষাবাদ শুরু হতো। তো এই সমস্ত জায়গা থেকে যেহেতু মানে আমাদের নিজেদের যে মানে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা নিজেরা প্রকাশ করতাম এবং সেই জায়গা থেকে আমরা আমাদের বড় আমির কাছে আমরা পৌঁছে যাওয়ার জন্য আমরা এই সমস্ত কার্যকলাপগুলো করে পড়ে সবই তারই ইচ্ছে এবং তার জায়গাতেই আমরা চলছি। আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু শিল্প সংস্কৃতিটা কিন্তু আমাদের মধ্যে আছে। রবি ঠাকুরের বহু কথাতেই একদমই তাই, অনেক গানের মধ্যেও আছে, ঠাকুরের বাইরে তার অন্য কিছু হতে পারে না আমাদের। আমরা খুবই ভাগ্যবান, মানে সব কথাবার্তার মধ্যেই উনার প্রসঙ্গ চলেই আসে এবং একটা করে কথা দেখবে তুমি কোটেশনে চলেই আসবে সব জায়গাগুলো সবকিছু। হ্যাঁ, তাহলে রবি ঠাকুরের কথা বলে এই প্রসঙ্গে শিল্প প্রসঙ্গে রবি ঠাকুরেরও একটা কোটেশন আমি লিখে রেখেছি, শিল্প হচ্ছে তাই যা নিছক প্রয়োজনের অতিরিক্ত একটি তাগিদ থেকে মানুষকে চালনা করে শিল্প সৃষ্টিতে নিযুক্ত করে। একদম একদম। আমার বেঁচে থাকার একটা দায় আছে, শুধুমাত্র খাওয়া পড়ার জন্য কিন্তু আমাদের জীবন নয়, মানুষ তা নয়। আমাকে ওই যে কারণে আমাকে বলছে যে আমাকে কিছু করতে হবে। কি করব? একটা সৃজনশীল ক্ষমতা মানুষের মধ্যে আছে, সেই ক্ষমতাটাকে প্রয়োগ করতে হবে। এই সৃজনশীল ক্ষমতাটা প্রয়োগ করার মাধ্যমে হচ্ছে বিভিন্ন মিডিয়া, মানে শিল্পের মিডিয়া, মানে মাধ্যমগুলো থাকছে, সেই শিল্পের মাধ্যমগুলো থেকে চর্চার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। এবং খুব জটিলতাগুলো উপরে এই যে তর্ক বিতর্ক বিভিন্ন বিষয় নিয়ে পরে আমরা যে আলোচনা করছি, এই সব আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমরা ক্রমশ সমৃদ্ধ হচ্ছি। এই জায়গাটা আছে। ফলে মানে এটা আমাদের আক্ষেপ যে আমি তো ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি কেন এটা করব না, কিন্তু সে জানে না যে সে নিজেকে কত ঠকাচ্ছে, সে নিজের এই জায়গাটা থেকে সে বঞ্চিত হচ্ছে, এটা আমরা বুঝে উঠতে পারি না। না, এটা মনে হয় ধরো একজন খুব সফল ইঞ্জিনিয়ার বা খুব সফল একজন ডক্টর বা ধরো তারা সারা জীবন পড়াশোনাই করে গেছে, কিন্তু ধরো তাদেরও তো মন খারাপ হয়, তাদেরও তো কোনো সময় একাকিত্ব হয়। সেই সময়টায় যদি তার জীবনে শিল্প না থাকে সে কি করবে?
সেটা তো হয়, তো ফ্রাস্ট্রেশন চলে আসে আর তাদের জীবনটা খুব ছোট হয়ে যায়। ধরো এই সময়টাতে আমি একটুখানি কবিতা পড়তে পারি, আমি একটুখানি গান আমি গাইতে না পারলে আমি পড়তে পারি। অধিকাংশ ক্ষেত্রে এই লাইফটাকে তারা এনজয় করতে পারে। একদমই তাই, এনজয় তারা সরে যায়, তারা পারে না, তারা এই জায়গাগুলো থেকে তাদের মানে ভাবনাটাই আসে না যে আমার আরো একটা সত্তা আছে, সেই সত্তাটাকে তারা অমিট করে যায়। এর জায়গাটা করে একটা জায়গার মধ্যে চক্রপাক খায়। ধরো শিল্পী হতে নাই বা পারলাম, কিন্তু শিল্পী হওয়ার জন্য তো শিল্প চর্চা নয়, এটা হ্যাঁ মানে আমি বলছি যে যেটা প্রফেশনাল গ্রাউন্ডে অনেকের ধারণা যে আমি ওর মতন শিল্পী হব, তার মতন শিল্পী হব, সেই ক্ষেত্রে শিল্প চর্চা নিরর্থক। ঠিক, আমার সেখানে একটা দক্ষতা থাকতে পারে, সেই দক্ষতাটা আমার বাজারি মূল্য হতে পারে, সেটার বিষয়টা আলাদা। সেটা আমার ডাক্তারি পড়ার মতন আমার শিল্পের আমার দক্ষতা আছে, সেটা আলাদা। কিন্তু আমার নিজেকে নিজের জন্য গান শেখা, নিজের জন্য ছবি আঁকা, নিজেকে মানে নিজের সৃজনশীলতাটাকে প্রকাশ করা, এইটার যে আনন্দ সেটা কিন্তু কোনো অংশে কম নয়। বরঞ্চ যে প্রফেশনাল আর্টিস্টদের চেয়ে এদের জীবনে আনন্দ অনেক বেশি। ওরা তো কতগুলো ফর্মুলা ওরিয়েন্টেড থাকে, ওদের তো সবসময় এই ব্যস্ততা এই সমস্তের মধ্যে দিয়ে থাকে। তারা নিজেকে খুঁজে যে গবেষণার মধ্যে থাকা তাদের সেটা হয়ে ওঠে না, কিন্তু এদের মধ্যে সেই স্কোপ থাকে, চিন্তা ভাবনাগুলো থাকে। হ্যাঁ, এরকম অনেক ডক্টর ইঞ্জিনিয়ারদের আমি দেখেছি যে এত সুন্দর গান করতে পারেন, এত সুন্দর মানে আবৃত্তি করতে পারেন। জায়গাতে ফেলাটা ঠিক নয়, যারা প্রচন্ড গুণী মানুষ যা আছে, আমি ইন জেনারেল না, তুমি এটা তুমি ঠিকই বলেছো যে এটা যদি পাশাপাশি থাকে তাহলে সে একাকিত্ব, যখন সে একা ফিল করবে বা ধরো তার চারপাশে কেউ থাকবে না, তখন তো এই যে ছোট ছোট যে মনের ইচ্ছাগুলো, তারা তো তার সেই শিল্পগুলোর মধ্যে দিয়ে তার জীবনটাকে আরো সুন্দর করে তুলতে পারে। তার ধরো বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে, তাদের যদি সে ধরো অভিভাবক হিসেবে যদি সেইগুলো দিয়ে যায় বা শেখায় বা তাদেরকে সেই ব্যাপারে তারাও ইন্সপায়ার্ড হবে যে আমাদের সংস্কৃতিটা কি, শিল্প মানুষকে জানার একটা মস্ত বড় আগ্রহ তার, এবং তার নিজের লিমিটেশনকে সে খুঁজে পায় এই জায়গাটা থেকে। এবং সবচেয়ে বড় ব্যাপার, সে সহজ হতে শেখে। আরেকটা জিনিস খুব আমার মনে হয় যে ধরো সবাই মিলে বসে আছে, সবাই তো আর ধরো খুব মানে দার্শনিক চিন্তা ভাবনা নিয়ে বসবে না। তোমার ধরো বন্ধু সার্কেলে বসে আছো বা ধরো কোথাও একটা গ্যাদারিং হয়েছে, সেখানে হয়তো সবাই ডাক্তার নয়, সবাই ইঞ্জিনিয়ার নয়, কেউ হয়তো মানে সাধারণভাবে ওই সময়টাতে কিন্তু মানে এই যে কথা বলার যে তোমার যে শিল্পের যে এগুলো, সেটা যদি তুমি একটা চর্চার মধ্যে থাকো বা তোমার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে ওই গল্পর আড্ডাটা কিন্তু তুমি বেশি জমাতে পারবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে কিন্তু খুব মস্ত বড় সুযোগ আছে। আজকে আমাদের অনেকেই যে নতুন জেনারেশনের উপরে একটা মানে কি বলবো নেতিবাচক ধারণা, কিন্তু আমি তো বলবো যে তা নয়। এরা কিন্তু একটা জায়গা অল্টারনেট খুঁজে নিচ্ছে, নিজেকে প্রকাশ করার জায়গা। এই যে ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম, এই যে নানা রকম যে রিলস বানানো, এটা কিন্তু একটা আলাদা দিক পরিবর্তনের ইঙ্গিত আনছে। তারা কি করছে, তারা নিজের জায়গাটাকে প্রকাশ করছে, কিন্তু এইটাকে যদি তারা থিমের মধ্যে দিয়ে, প্লটের মধ্যে দিয়ে এরা যে ভেঙে করে, এটা কিন্তু একটা সুন্দর মাপের একটা মানে চিত্র তৈরি হয়ে যাবে। আমি শুধুমাত্র রান্না করছি, রান্নাটা তো শিল্প নয়, কিন্তু আমি যদি ওখানে একটা ঘটনা দিয়ে ওখান থেকে যদি আমি একটা সারবস্তু বার করতে পারি, সেটা আমার শিল্প হয়ে যাবে, যেটা আমার বাস্তবে দেখা কোনো একটা ঘটনা। এইটা কিন্তু একটা জায়গা, মানে সবটার মধ্যে তুমি বলছো যে মানে একটা পজিটিভিটি আছে এবং সবের মধ্যে একটা শিল্পকর্মকে তুমি টাচটা থাকতে হবে। শিল্পকর্ম তো আছে, এটা ছাড়া মানুষ মানে পারে না, পেরে ওঠে না, হলে সে যান্ত্রিক হয়ে যাবে। ঠিকই তাই, এটা যান্ত্রিক হয়ে যাবে। এবং আমরা যারা আমরা যান্ত্রিকতার মধ্যে আমরা বাস করছি, আমাদের একটু মনে অনুসন্ধান করলে দেখা যাবে যে তারা সোসাইটির বাইরে হয়ে গেছে। তাহলে তুমি কি মনে করছো যে এখন যে বাইরে থেকে শিল্প চর্চা করা কখনোই সম্ভব নয়? শিল্প চর্চা না করলে সোসাইটির বাইরে যাওয়ার একটা প্রবণতা থেকে যায় বলে থাকবে, একদম থেকে যাবে। এবং মানুষ তো সামাজিক, ওই যে কোনো আলোচনায় আমি ঢুকতে পারবো না, কোনো কারোর সাথে কথা বলতে পারবো না, বিষয়গুলো জানে না। আমি বহু বাড়িতে জানি সামনে একটা নিউজ, একটা খবরের কাগজ, একটা বই পড়া, এসব থেকে তো আলাদা তো আছেই। প্লাস পাড়ার যে মানুষগুলোর সঙ্গে, আমাদের যে আশেপাশের ঘটনাগুলোর সঙ্গে কোন রকম সম্পর্ক নেই। এটা একটা নেগেটিভ ব্যাপার আছে যে হয়তো আমাদের দেখা যায় হোয়াটসঅ্যাপে প্রতিদিন তাকে হাই হ্যালো করছে, ঠিক আছে, কিন্তু সরাসরি গিয়ে মানুষটাকে জানা বলা, তার যে একজন প্রতিবেশী, সে যে তার একটা শক্তি সম্পদ, এইটা থেকে সে তো বঞ্চিত হয়ে যাচ্ছে।
এই শিল্প চর্চার মধ্যে এটা কিন্তু একটা মানুষের কাছে না, তুমি কি এটা মনে করো না যে তুমি বললে যে এখনকার প্রজন্ম যে এই যে মোবাইল বা ধরো এই যে ফেসবুক করছে বা যা কিছু ইনস্টাগ্রাম করছে, তো এটা কোনো কারণে দায়ী বলে তোমার মনে হয় না যে মানুষের মধ্যে কথা বলাটা কমে গেছে? আমরা তো এখন দেখি যে ধরো তুমি আমি অনেকজন মিলে বসে আছি, প্রত্যেকের হাতেই ফোন, প্রত্যেকেই আমরা ফোনে ব্যস্ত, কথা বলতে আমরা ভুলে গেছি। এই জায়গাটার একটা কিছু প্রভাব, একদম একদম প্রভাব তো আছে। এবং এটা তো হচ্ছে আমাদের এত ফাস্ট হয়ে গেছে, লাইফ এত ফাস্ট হয়ে গেছে, এবং এইটার থ্রু দিয়ে এমন একটা নেশা, এবং এটার জন্য আমাদের অনেকটা বাণিজ্যিক রীতি এই সমস্ত দায়ী আছে। অর্থনৈতিক থেকে শুরু করে আমাদের গ্লোবালাইজেশনের টোটাল যে বিষয়গুলো আছে, এটার সঙ্গে জড়িয়ে আছে একটা শ্রেণীর প্রচুর মুনাফার অঙ্ক ক্ষেত্র। তারা আমাদের মগজটাকে কিনে নিচ্ছে। শুধু তাদের কথা কেন, আমাদের বড় বড় যারা সব প্রফেশনাল, যারা ইন্টেলেক্ট বা যারা খুব মানে ব্রিলিয়ান্ট মানুষ, তাদেরও তো মগজগুলোকে কিনে পড়ে তাদের মতন চালাচ্ছে। এগুলো তো সোসাইটিতে, সমাজের সার্বিক উন্নয়নের জন্য তো তারা কিছু করে উঠছে না। হ্যাঁ, তো ওইটার জন্য আমি বলছি যে তোমার মনে হচ্ছে না যে এই যে ধরো তুমি বলছো রিলস করছে বা যা কিছু করছে, সেগুলোর মধ্যে শিল্পবোধ তুমি পাও বেশি? না, শিল্পবোধ নেই। শিল্পবোধ পাওয়ার বিষয়টা নয়, আমি বলছি যেটা ওই যে মানুষের যে নিজের যেটা খিদে আছে, আমি কিছু করব, সেখান থেকে অনেকটাই আর্থিক ব্যাপার এটা তৈরি না, নেশার ব্যাপার। এটা থেকে যে দু চারজনে আমি আর্নিং করব বলে এই ওইটাকে রাখা হয়েছে, আর্নিং করব বলে এই ওইটাকে রাখা হয়েছে। কিন্তু আমার তো মনে হয় না যে কত% মানুষ এটা থেকে আর্নিং করে সে তার নিজের মতন চলতে পারে। মানে আমি বলতে চাইছি এটা যে মানে ওই অর্থটা আমি পাবো বলে আমি যা খুশি তাই সেখানটাতে করে দিতে পারি, সেটা তো আমাদের মূল্যবোধ যেটা দরকার, একদমই তাই, মূল্যবোধের অভাব যেখানে দরকার, সেখানে শিল্পটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে না। আমি তো খুব ভীষণ ভাবে আমি মানে এইটাকে আমি বিরোধিতা করি, আমার নাটকের দলের ক্ষেত্রেও করি, যে বিষয়টা যে ক্ষেত্রটা যেখানে যা ক্ষমতা, একটা থিয়েটার আমি যখন মঞ্চে দেখবো, একটা থিয়েটারের যে ক্ষমতা আছে, আমাকে ওরকম একটা মিথ্যা ক্ষেত্রকে আমাকে এমন ভাবে সত্যিতে আমাকে করে দেবে, আমাকে ডিফল্ট করিয়ে ছাড়বে, এবং আমার নিজের ইডিওলজি পরিবর্তন করে দেবে। এতটা শক্তিশালী মাধ্যম একটা থিয়েটার, অবশ্যই প্রত্যেকটা। আমি অন্যান্য মাধ্যমগুলোও তাই। কিন্তু ঘটনা হচ্ছে ওইটাকে যখন আমি ওই ক্যামেরা বন্দি করে করবো না, আমার খুব রাগ লাগে যে আমি তো দেখতে এসছি আমার নিজের মগজ দিয়ে দেখতে হবে, না দেখে আমি ইয়েটাকে ক্যামেরার মধ্যে দিয়ে দেখি, আমার মগজটাকে সরিয়ে যাচ্ছি। মানে এটা তোমার কতটা সে চূড়ান্ত, শুধু নাটকের ক্ষেত্রে নাটকটাকে ছোট করে দেওয়া হয়। তুমি নাটকের ক্ষেত্রে বলছো, এমনি ছবি টবি সব ক্ষেত্রে, বা ধরো এই যে ধরো পুজোর সময় আমরা দেখি এই যে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, তার মধ্যে তো একটা অনেক অনেক শিল্পীর শিল্প ভাবনা সেখানে জড়িয়ে রয়েছে, একটা লাইট, একটা প্যান্ডেল, তার প্রতিমা, শিল্পীর প্রতিমা। আমরা ঢুকছি যখন প্যান্ডেলে, প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, এবং তারা সেই ছবি তুলতে ব্যস্ত। মানে প্যান্ডেল এই যে ওটাকে যদি সরিয়ে, এই যে কালচার, এটাকে যদি সরিয়ে আমি এই যে শিল্পীর সৃষ্টিটাকে আমি দেখি, একটু চোখ দিয়ে দেখি, এইটার কোথাও একটা অভাব বোধ মনে হয়। ওখান থেকে আমি কি পাচ্ছি? আমি যেটা বললাম যে আমি একটা ক্যানভাসের মধ্যে 4 জন 4 রকম রং দিল বা 4 রকম একটা ছবি আঁকলো, একটা মানুষ এক রকম ভাবে সে রিয়াকশন, একদমই তাই। আমি আমার উপর ভাববো, অন্যজনের মতন ভাববে, কিন্তু ওই যে ওই সমস্ত ক্ষেত্রগুলো সরিয়ে পড়ে, আমি আমার নিজের মগজটাকে ইনস্ট্যান্ট ওইটার মধ্যে রেখে পড়ে আমার বন্ধু বান্ধবদেরকে দেখাচ্ছি যে আমি এখানে এসেছি, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এটা এবং আলটিমেট এটা কিছু 2 দিন পরে এটা অবশ্য ডিলিটও করে দেবে। হ্যাঁ, আমি কটা দেখলাম, আমি ওই জায়গায় গেছি, আমি এই জায়গায়, এই যে একটা মানে এই মানে সস্তায় এগিয়ে চলার এই যে ব্যাড কালচার প্রবণতা, বা ধরো কোথাও ঘুরতে গেলেও এই জিনিসটা আমি দেখি যে আমি সামনে একটা পাহাড় মানে এত বড় একটা বিশাল একটা ব্যাপ্তি, মানে এত সুন্দর জিনিস আমার সামনে পাহাড় রয়েছে, আমি প্রথম দেখছি, চোখ দিয়ে দেখছি না, আমি ক্যামেরার মধ্যে ছবি তুলে আমি রাখতেই পারি, ছবি তুলে রাখা আমার কাছে আমার একটা স্মৃতি হিসেবে রাখলাম, সবটাই ঠিক আছে। কিন্তু আমি আসল বিষয়টাকে ছেড়ে দিলাম, শুধু এইটুকুই আমার যদি সম্পদ হয়ে ওঠে, তাহলে সেটা তো ওইগুলোই একটুখানি মানে মনে হয় যেন মানুষের মধ্যে সেই প্রবণতাগুলো বেশি। আমি নিজেকে আমি মানে উপভোগ করতে পারলাম না, আমি নিজেকে একদমই তাই। মানে আমরা ধরো তুমি প্রথমেই একটা জিনিস বললে যে তখনই একটা শিল্প মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে যখন সেটা চোখ দিয়ে, মগজ দিয়ে, মন দিয়ে তিনটের যখন মানে মিল হবে, তখন গিয়ে একটা শিল্প গ্রহণযোগ্য হয়ে উঠবে, মানে দর্শক বলো, শ্রোতা বলো, যা কারুর কাছে হোক। তো সেইটার কি তোমার মনে হয় যে এখনকার মানে বর্তমান সময়টাতে সেটার একটু অভাব ঘটছে?
না, তাদেরকে তো এই পথে চালনা করা হচ্ছে বা তারা চালিত হচ্ছে। আমরা তাদেরকে গাইড, আমাদের অভিভাবকরা আমরা তাদেরকে সেভাবে গাইড করে উঠতে পারছি না। তাদের মগজ থেকে তারা সস্তায় মানে বাজিমাতের দিকে তাদের আসছে বেশি, চিন্তা ভাবনার দিকে আসছে বেশি। কিন্তু তারা যদি এই জায়গা থেকে সতর্ক হয়ে থাকে, তারা যদি এই বিষয়গুলোকে নিয়ে পরে যদি তারা জানার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় অনেকটাই তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। ওই যে ক্রমশ যে বললাম যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, এইটা যদি না থাকে তাহলে সেটা কালচার হয়ে উঠবে না। আমাদের কাজটাকে আমাদের দেখে নেবো যে কোনটাকে কালচার বলবো, কোনটাকে বলবো না। এই ফর্মুলাতে আমরা বুঝে ফেলবো যে কোনটা আমার কালচার থাকবে, কোনটা আমার আনকালচার থাকবে। আচ্ছা, এটাও তো আবার অনেক দিক থেকে, ধরো তুমি যেটাকে কালচার মনে করছো, আমি সেটাকে কালচার নাও মনে করতে পারি। আমার মগজের বিকাশ, আমার জীবন চরিত্রের সেখানে যেন প্রকাশ থাকে। আমার বাস্তবের আমি যেমন দেখছি, আমি কোনো কিছু চাপিয়ে দিলাম, আমি আমার মতন একটা কিছু করে দিলাম, সেক্ষেত্রে সেটার কিন্তু তার কোনো জায়গা থাকবে না। কিন্তু আমি সেটা অন্য একটা আমার অন্যরকম একটা আমি মানে মানুষের সংস্কৃতি বা পরিবেশ বা তাকে আমি ক্ষেত্র করে গড়ে তুলে সেটাকে আমি দেখালাম, তার জীবনটার কাছে আমি পৌঁছে গেলাম, তার সুখ দুঃখ ব্যথা বেদনা তার অনুভূতি যদি আমার কাছে চলে আসে, তাহলে আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমরা শুধুমাত্র এগুলোকে একটা খেলা হিসেবে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কোন রকম কোনো কিছু বিকাশের কাজ ঘটবে না। আজকে এই অবস্থাটার মধ্যেই চলে আসছে, এই জায়গার মধ্যে আমরা চলে আসছি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এদের হাতে যেটা বললাম, এদের হাতে কিন্তু একটা মস্ত বড় ওয়েপন্স রয়েছে। এই মোবাইলটাকে দেখেই, মোবাইলটাকে নিয়েই কিন্তু আমরা এটাকে পজিটিভিটির জায়গাতে আমরা কাজে লাগাতে পারি। একদমই তাই, কারণ এটার মতন শক্তিশালী বিষয় আর কিছু নেই। একটা মোবাইল আমাদেরকে যতখানি আমাদেরকে কন্ট্রোল করতে পারে, সেখান থেকে আমরা নিজেরাও আমাদের অনেকটা আমরা এগিয়ে যেতে পারি। আমাদের মনের ভাবটাকে চট করে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এখন আমার কিছু একটা জানতে ইচ্ছে করছে, আমি অনেকগুলো আমি মানে ফর্মুলা পেয়ে যাবো, সূত্র পেয়ে যাবো, সন্ধান পেয়ে যাবো, আমাকে গিয়ে বড় কষ্ট করে বইপত্র ঘাটতে হবে না। এই তো বিষয়টা তো রয়েছে। কিন্তু এইটাকে জায়গাটাকে সরিয়ে শুধুমাত্র আমি দেখনদারি হিসেবে আমি কত সুন্দর, আমি কটা জামা পরে কটা আমি মানে সেলফি তুলে আমি পোস্ট করলাম, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই এটা। এবং এটার মধ্যে আমার মনে হয় যে আমরা একটুখানি পিছন দিকে হাঁটছি, নিজেকে প্রকাশ করতে চাইছি। নিজেকে তো প্রকাশ করা তো বিষয় নয়, এটা তো ঠিক উল্টোটা। শিল্প সংস্কৃতি হচ্ছে আমার অনুভূতিটাকে আমি প্রকাশ করব, আমি যেটা বুঝলাম জানলাম আমার অনুভূতিটা প্রকাশ করলাম। এখানে আমার অনুভূতি কিছু আমি যাচ্ছি না, আমি শুধু দেখছি যে আমার নিজেকে আমি এক্সপোজ করতে চাইছি। এই জায়গাটার জন্য আমাদের এই দৈন্যতাটার মধ্যে আমরা রয়েছে। আচ্ছা, এই দৈন্যতা কি তোমার মনে হয় যে আমাদের নিজের সংস্কৃতিকে আমরা বুঝতে চেষ্টা করি না, এটা কি আমাদের একটা দৈন্যতা? মানে আমরা সব সময় চেষ্টা করি যে বাইরের জিনিসকে আমরা গ্রহণ করব, আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা মানে আমাদের ভারতীয় সংস্কৃতি না, সেটা কি আমরা নিজেরাও করছি না? মানে আমাদের ভারতীয় সংস্কৃতি যেখানে এতটা সমৃদ্ধ, যেখানে বাইরের দেশের মানুষ এই সংস্কৃতিকে মানে এই কালচারটাকে শেখার জন্য অ্যাকসেপ্ট করতে চায়, তারা আসে এখানে শেখে, মানে সে যুগ যুগ ধরে, এখনকার বলে তাই নয়। সেটা যখন হয়, আমরা কেন মানে আমাদের সংস্কৃতিটাকে ফেলে দিয়ে আমরা কেন বাইরের সংস্কৃতিকে আঁকড়ে ধরার চেষ্টা করি? এই দৈন্যতাটা কি আমাদের মধ্যে আছে বলে তুমি মনে করো? আমরা আমাদের দ্বারা পরিচালিত নই, আমরা একটা সিস্টেম দ্বারা পরিচালিত। সেই সিস্টেমটা প্রথম থেকেই আমাদেরকে মানে জানিয়ে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমরা খুব ব্যাকওয়ার্ড, আমাদের সংস্কৃতি খুব পিছিয়ে পড়া। বাংলা ভাষায় কথা বলছো, এটা তো মানাই যাবে না। এবং আমাদের বাঙালি যারা, তারা বাংলা ভাষাটা একসেপ্ট করতে পারছে না, তারা রবি ঠাকুরকে তারা মূর্খ বলে ভাবে। এইরকম একটা জায়গার মধ্যে আছে। রবি ঠাকুরের কথা থেকে শুরু করে আমাদের যে এত এত সম্পদ রয়েছে, আমাদের সুকুমার রায় থেকে এদের এই সমস্ত কথা, বিভূতিভূষণ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে নামই জানে না, শোনে না। যদি জোর গলায় মাধ্যমিকে বাংলাতে 95% পেয়েছে, সে মানিক বন্দ্যোপাধ্যায় দুটো গল্প বলতে পারবে না। মানে আমাদের তো এখানটা বাংলাটা তো খনি, মানে হচ্ছে এই কালচারটা ঠিক কালচার না। কারণ এই কালচারটা করে তুমি গাড়ি বাড়ি করতে পারবে না। আমি যদি বিদেশি কালচারটাকে যদি আমি একসেপ্ট করতে পারি, আমি যদি একবার যদি আমেরিকা যেতে পারি, বা আমি যদি অন্য কোথাও যেতে পারি, আমি যদি আইটি সেক্টরে ঢুকতে পারি, তাহলে আমার সেখানে লাইফ আছে। এইভাবে আমাদের মগজের মধ্যে এটাকে আমাদের মানে চালনা করা হচ্ছে, যার ফলে আমাদের সংস্কৃতির থেকে আমরা সম্পূর্ণ বঞ্চিত। এবং আমাদের যে এত ক্রাইসিস, তার মূল কারণ হচ্ছে এটা। আর আমরা নিজেরা বুঝি না তা নয়, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। সেই জন্য আমরা
খুব চেষ্টা করি মনে প্রাণে, আমরা যখন কোন একটা পরিবেশের মধ্যে থাকি, আমরা বাংলা, আমাদের মাতৃভাষা শুধু বাংলা নয়, প্রত্যেকটা মাতৃভাষা। তোমার কি মনে হচ্ছে যে এই যে মানে মাতৃভাষাটা শুধু 21শে ফেব্রুয়ারির মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে, যে ওই সময়টাতেই শুধু বলবো যে আমরা একটা বাংলা ভাষা বলবো আর আমরা বাংলা ভাষার প্রতি আমাদের এই জায়গা থেকেই রয়েছে বা চলছে, বা এটা হয়ে গেছে এখন একটা ফেস্টিভ্যাল, একটা মজার দিন হয়ে গেছে এই বিষয়টা। কিন্তু আমাদের সংস্কৃতি সবচেয়ে বড় ব্যাপার, ভারতীয় সংস্কৃতি অনেক ছোট ছোট মানে ক্ষেত্র নিয়ে তৈরি, মানে ক্ষেত্রের সংস্কৃতি। দুর্গাপুরের সংস্কৃতি একরকম, বাঁকুড়ার সংস্কৃতি একরকম, আবার একটুখানি দূরে চিত্তরঞ্জনের সংস্কৃতি আলাদা। এইগুলোরও এক একটা পৃথক মূল্য আছে, সেই মূল্যগুলো আমরা হারাতে বসেছি। এর চেয়ে আমাদের বড় ক্রাইসিস আর কিছু হয়নি। মানে এইগুলো যদি আমাদের থাকতো তাহলে আমাদের মেরুদণ্ডটা থাকতো। আমাদের মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে, যেহেতু আমাদেরকে বলে দেওয়া হচ্ছে ওই ব্যাপার, এইটাকে শিখতে হবে, ওইটার উপর চলবে, এগুলো চলবে না। এই টোটাল ভারতীয় সংস্কৃতিটা নিজের যে ক্ষেত্র, সে তেলেগু থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রতেই এই একই সমস্যা। কত কত ভাষা হারিয়ে যাচ্ছে তাদের, সাঁওতালি থেকে শুরু করে এই সমস্ত তাদের যে কালচার সবই হারিয়ে যাচ্ছে। ফলে আমরা যে দুর্বল হয়ে যাচ্ছি, আমাদের মগজ তার যে মানে ক্যাপচার করে নিচ্ছে অন্য কেউ, এবং তাদেরকে যেটা আমার ভাষা নয় সেই ভাষাতে আমাকে যদি লিখতে হয় তাহলে তো সেটা খুবই শোচনীয়। মনের ভাবটা তো হবে না। সেই খুবই আমার মানে সন্দেহান যে আজ থেকে আর 30 বছর পরে, এটা তো জেনজি, তো আর মনে হয় 30 বছর পরে আর দুটো জেনারেশনের পরে বাংলা ভাষাতে এই নাটক লেখার কেউ থাকবে কিনা আমার যথেষ্ট সংশয়। তাই তো। অথচ একটা সময় মাইকেল মধুসূদন দত্ত তিনি মানে ওখান ছেড়ে এসে বলছেন যে আমার এই রত্ন ভান্ডার, আমার দেশের যে এটা, এখানেই আমি থাকবো, এখানেই লিখবো। তারপরে কত কত তিনি লিখলেন, এবং এক একটা সম্পদ। এবং আমাদের যে সংস্কৃতি, যেভাবে আমাদের এই যে যাত্রা, আমাদের ভাদু গান হারিয়ে যাচ্ছে, যে সমস্ত সব ব্যাপারগুলো, এগুলো তো সব তো আমরা তো হারিয়ে ফেলেছি। তো আমাদের মধ্যে তার কিছু নেই, কিছু কিছু আর্কাইভে তথ্য আছে। মানে প্রত্যেকটা এলাকার একটা নিজস্ব সংস্কৃতি, একটা নিজস্ব ভাষা। আমাদের এই মানুষগুলোকে ওই গন্ডি থেকে বেরিয়ে সবাইকে শুধু ইন্দুরের মধ্যে ফেলে দিচ্ছে। আজকে ওই সাঁওতালদের ছেলেটাও ভাবছে আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হবে। এই একটা তার নিজের জীবনটাকে সে ভুলে যাচ্ছে, তার নিজের জীবন, সংস্কৃতি সবকিছু ফেলে পড়ে তাকে এখানে দৌড়ানো করা হচ্ছে। ফলে আমরা হারাচ্ছি, তাই তো আমাদের জায়গাগুলো হচ্ছে। আমরা নিজেরাও, আমরা যতটা আমরা বলতে পারি, আমরা কাজে করতে পারি না। আমরাও কারোর দ্বারা আমাদের পিছু টান থাকে, সেখান থেকে আমরাও বাধ্য হয়ে যাই, বুঝেও আমরা কিছু করে উঠতে পারি না। তো এই যে এটা তো ব্যক্তিগত কারোর দোষ তা নয়, এই সিস্টেমটাকেই যদি আমাদের বদলাতে যদি না, এই লাইনগুলো তো ভুলে যাচ্ছি। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। এই লাইনগুলো হারিয়ে যাচ্ছে, লাইনগুলো ভুলে যাচ্ছি আমরা। ফলে এই যে ভারতীয় সংস্কৃতি বা বাংলার সংস্কৃতি, সবের মধ্যে যে একটা বিশাল ক্রাইসিস চাপিয়ে দেওয়া হচ্ছে অন্য একটা সংস্কৃতির বোঝাকে, এবং সেই জায়গাগুলো থেকে আমরা আমাদের সৃজনশীলতা আমাদের হারিয়ে যাচ্ছে। আমরা না পারছি ওদের মতন ভাবে ওদের জায়গাতে পৌঁছাতে, সেটাও সম্ভব হবে না। আর আমরা যাবো কেন আমার নিজের মাটিকে ছেড়ে? এই জায়গাগুলো আমাদের হয়ে আমরা আজকে আমাদের এই ক্রাইসিস। এটাও কি তোমার মনে হয় না যে পারিপার্শ্বিক পরিস্থিতিটা এমন ভাবে তৈরি হচ্ছে যাতে এখনকার প্রজন্ম বাধ্য হচ্ছে তার এই যে তার মাটিকে ছেড়ে যেতে, তার ভাষাকে ছেড়ে যেতে? কেউ তো চায় না, বলো, নিজের মাকে, নিজের ভাষাকে, নিজের মাটিকে ছেড়ে যাওয়াটা তো সোসাইটির লক্ষণ। ঠিকই। এইটা আমরা তো ওই যে তুমি বলছিলে না কিছুক্ষণ, যে আমরা পিছনের দিকে হাঁটছি। একদম। কারণটা কি? আমাদের এই সোসাইটিতে আমাদের জীবন ধারণ করার মতন ওয়ে আমাদের কাছে নেই। আমরা অন্যের জন্য আমরা মুখাপেক্ষী, অন্যের কাছে কাজ পাওয়ার জন্য মুখাপেক্ষী, নিজের শুধু পেটটুকু চালানোর জন্য জীবনটাকে আমরা উৎসর্গ করে দিচ্ছি। এটা হচ্ছে কারণটা কি? আমাদের এখানে কোন রকম গোটা ভারতবর্ষের কথা আমি বলছি, বা শুধু ভারতবর্ষ নয়, এটা সারা বিশ্বেরই সংকট, গোটা প্রত্যেকটা দেশের ক্ষেত্রেও তাই। আমাদের যেভাবে আমাদের সম্পদগুলো একটা শ্রেণীর হাতে লুট করে নিয়েছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের সম্পদগুলো তো একটা জায়গায় সেন্ট্রালাইজড হয়ে গেছে। ওখান থেকে আমরা যতই যা কিছু করি না কেন, টোটাল তো ক্ষীর মাখন তো চলে আসছে একটা জায়গাতে। ফলে এটা যে তিমিরে সে তিমিরে রয়ে যাচ্ছে, এই ক্রাইসিসটা কিছুতেই মিটছে না। ফলে আমি ভাবতে পারবো না যে আমি দুর্গাপুরের ছেলে হয়ে দুর্গাপুরে থাকবো, দুর্গাপুরে খাটবো, দুর্গাপুরের সংস্কৃতি চর্চা করবো, দুর্গাপুর, কারণ আমাকে ভাবতে হচ্ছে যে আমাকে তো কোথাও একটা চাকরি করতে যেতে হবে, খুব কোথাও না পেলে একটু ব্যাঙ্গালোর ছুটবো।
এই যে জায়গাটা এটার সঙ্গে মানে আমাকে তাহলে আইটি নিয়েই পড়তে হবে, আমাকে আইটি নিয়েই পড়তে হবে, ব্যাঙ্গালোর যেতে গেলে আমাকে ওইদিকেই যেতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে। আমি পারছি না, আর সোসাইটি আমাকে সাপোর্ট করবে না, সাপোর্ট করবে না, তুই বাসি নিয়ে করবি। একদমই তাই। এবার আমার যদি আমার মানে ক্ষমতা যদি না থাকে, আমার যদি সেই পার্সোনালিটি না থাকে, যে আমি নিজেকে যদি চিনি, তাহলে মনে হয় আমি বাসি নিয়ে করবো। কেন করবো না? বাসিটা আমার সাবজেক্ট, বাসিটা আমি ভালো জানি, আমার ওখানে প্রাণ আছে, আমার ওই সমস্ত জায়গাতে আমি ছুটবো না। কিন্তু সেই জায়গাটা আমাদের সে মেরুদণ্ড থাকে না। ছোট থেকে আমরা তো বাবা যা বলবে তাই, না তুই ওই স্কুলে ভর্তি হবি, তুই এই নিয়ে পড়বি, আমাদের গার্জেনরা তো সব ঠিকঠাক করে দেয়, ফলে ছেলেরা ওখান থেকে দুর্বল হয়ে পড়ে, দোষটা আমাদেরই একদম। ফলে টোটাল ঘরের ভিতর মানে সংস্কৃতিটা শুধুমাত্র সংস্কৃতির বিশাল জায়গা, এটা তো শুধুমাত্র কতগুলো শিল্প সাধনার সঙ্গে তো সংস্কৃতি জড়িয়ে নেই না। শিল্প সাধনার মধ্য দিয়ে আমি আমার সমাজকে প্রেজেন্ট করার একটা ওয়ে বার করতে পারি, কিন্তু সংস্কৃতি তো প্রত্যেকটা মানুষের তার ধর্ম, তার কাজ, তার অতীত, তার জলবায়ু, তার অবস্থান, সমস্ত কিছু ভৌগোলিক, প্রাকৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সবকিছু মিলে একটা দীর্ঘদিনের একটা মানে গড়ে ওঠা ক্ষেত্র। তো সেটা তো এইভাবে তো মানে হয়ে ওঠে না। ফলে কি হচ্ছে, আমরা আমাদের নিজেদেরকে প্রেজেন্টেশন করার জায়গাগুলো, চিন্তা ভাবনা করা, আমাদের মগজে কিছু ভাবা, এগুলো থেকে আমরা হারিয়ে যাচ্ছি। এই জায়গার মধ্যে আমরা এসে এখানে পৌঁছে যাচ্ছি। তাই তো, মানে আমরা নিজেদেরকে চিনতে ভুলে যাচ্ছি না, চেনার ওইটাই আমাদের থাকছে না, মানে পথটাই থাকছে না বলছো তুমি। উপায় কি মনে করছো তুমি? এই জায়গা থেকে বেরোনোর উপায় কি করতে হবে আমাদের? মানুষ এরকম ক্রাইসিসের মধ্যে চিরদিনই পড়েছে, এবং মানুষই একমাত্র আছে যেখান থেকে সে ছেড়ে ছুড়ে সে কিন্তু বেরিয়ে আসে। আজকে চাকরি মুখাপেক্ষী হলেও আজকে কিন্তু যেভাবে সারা পৃথিবীতে চাকরির উপর যে সংকট চলছে, মানুষ কিন্তু জানে এই ওয়েগুলো, এইটার মধ্য দিয়ে কিন্তু আর মানুষ বেঁচে থাকতে পারছে না, তাকে নিজের রাস্তা নিজে করতেই হবে। আর এটাই হচ্ছে প্রগতির নিয়ম। সে কিন্তু নিজেকে ভালো থাকার জন্য নিজের ক্ষেত্র সে তৈরি করবেই। সে নিজের জীবনকে যে কারণে খুব ছোট জায়গা থেকে সারা পৃথিবীতেই কিন্তু এই নিয়ে এখন আলোচনা চলছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই স্রোতে চলতে গিয়ে সারা পৃথিবী যেভাবে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, যেভাবে তার প্রাকৃতিক সম্পদগুলো যেভাবে চলে যাচ্ছে, যেভাবে বেঁচে থাকার রসদগুলো সব চুরি হয়ে যাচ্ছে, সেখান থেকে বেঁচে থাকার জন্য মানুষ কিন্তু প্রকৃতির কাছে আবার আসতে বাধ্য। এই যে সত্যম শিবম সুন্দরম, মানুষ কিন্তু তার নিজের জীবনকে ফিরিয়ে দেওয়ার জন্য সে আসবেই। সে অন্য কোনো ফরম্যাট খুঁজছে, অন্যরকম, হয়তো আমরা এই নাটকটা পাবো না, কিন্তু অন্য কিছু পাবো, হয়তো আমরা এইরকম অন্যরকম কিছু একটা গান হবে, কিন্তু মানুষ নিজের জায়গা থেকে, ক্রিয়েটিভিটির জায়গা থেকে মানুষ কিন্তু আসবেই, সে তো ব্যাক টু রিটার্ন করবেই বা করছে। এই জায়গা থেকে আমি নিশ্চিত, যেটা বললাম, যে কে বলতে পারে হয়তো এই মোবাইলই হয়তো আমাদেরকে হয়তো আবার পরিবর্তন আজকে যেটা আমরা নিজেকে এক্সপোজ করছি, পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে না, আমরা আমাদের নিজেদের দর্শনকে নিয়ে চিন্তা ভাবনা করছি, মানুষের ক্রাইসিস সিনারিও, এটা হয়তো পজিটিভ ওয়েতে আমরা এটা হয়তো ব্যবহার করতে শুরু করে দিলাম। এটা হয় এবং হচ্ছেও বহু ক্ষেত্রে। তোমাদের নাট্য চর্চার মধ্য দিয়ে এই জিনিসগুলোকে তোমরা তোমাদের মানে কাজের মধ্যে দিয়ে অবশ্যই আমাদের নয়, সাধারণত সব নাটকের দলই বর্তমান সময়ের কথা বলে, বর্তমান ক্রাইসিসের কথা বলে, আমরা তো বলার চেষ্টা করি। এবং সেখান থেকে আমরা কিন্তু আমাদের বেঁচে থাকার রসদকে বা আমি কোথায়, আমি নিজেকে একটু চিনিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমি কোন জায়গার মধ্যে রয়েছি, আমার অবস্থানটা কি, আমার ভূমিকাটা কি, আমার এটা প্রত্যেকটা দলই এটা করার চেষ্টা করে। এবং এই মানসিকতা আছে বলেই তারা কিন্তু থিয়েটার বা শিল্প সংস্কৃতিতে তারা কাজকর্ম করতে আসে এবং সবকিছু ত্যাগ করে আসে। অনেক কিছু তারা নিজেদের মানে ভোগ বিলাস থেকে শুরু করে, ভালো চাকরি বাকরি থেকে শুরু করে অনেক কিছু মানে লড়াই করে, সংসারে নিয়মিত তারা লড়াই টড়াই করে তারা কিন্তু এই কথাগুলো বলার জন্যই তারা কিন্তু একনিষ্ঠভাবে আসে। যতটা আরো নিজেদের ভিতরে আরো আলোচনা সমালোচনার কথা আছে সেগুলো অন্য ব্যাপার, কিন্তু এগুলো এসে পরে তারা আমরা বলি বা বলার চেষ্টা করি। সাংঘাতিক একটা লড়াই চলে নিজের সঙ্গে এবং আশেপাশের মানুষজনের সঙ্গে, এবং এটা বাড়ছে এবং বাড়বে এবং নানা রকম ক্ষেত্র হিসেবে
আমার মনে হয় আরেকটু অর্গানাইজড ওয়েতে যদি আমরা এই শিল্প চর্চাগুলো যদি করতে পারি, আমাদের প্রত্যেকটা যে মানে এখন খুব বিক্ষিপ্ত হয়ে গেছে না জিনিসটা, মানে খুব সেন্ট্রালাইজড হয়ে গেছে, যে একটু একটু জায়গাতে আমি আমারটুকু নিয়ে আমি করছি, এরকম ব্যাপারটা কি তোমার মনে হয়? না, সেটাও আছে, সেটাও যে নেই একদম তা নয়। কারণটা কি, এটার সঙ্গে যখন আমি একটুখানি প্রফেশনালি টাচ দেখবো বা নানা রকম সুযোগ সুবিধার কথা দেখবো, তখনই সে একটুখানি ডিমোরালাইজ তো হয়ে যায় বা হয়ে যায়। কিন্তু এটাই সব কথা নয়। এটা চলতে চলতে এরকম কিছু কিছু ক্ষেত্র হয়তো গড়ে ওঠে, কিন্তু আবার ভাঙে, আবার চলে, আবার নিজেদের ভিতর আবার আলাপ আলোচনা এসব ক্ষেত্রেও ঘটে। সবটাই যে একদম নেগেটিভ জায়গা না, এবং পজিটিভিটির ক্ষেত্র বেশি তৈরি হচ্ছে ইদানিং। এরকম করে ইদানিং তো দুর্গাপুরে নাটকের চর্চা ক্রমশ বাড়ছে, আর অন্যান্য ক্ষেত্রগুলো আবৃত্তি শিল্পীতে তো এখন মানে প্রচুর পরিমাণে, সেটাও খুব সাংঘাতিক বিষয়। হ্যাঁ, এবং বাড়ির যারা মহিলারা তারা তো অতি উৎসাহে তারা এই আবৃত্তি পরিচালনা করার জন্য বা শেখার জন্য তারা যাওয়া আসা এবং নিষ্ঠা নিয়ে পড়ে। এটা তো আজ থেকে 20 বছর আগে এটা ছিল না। এই যে এটাও তো একটা শিল্প চর্চার তো একটা ঢুকেছে, একটা বিষয়কে বোঝা, কবিদেরকে বোঝা। আমরা যেমন ইংলিশ মিডিয়ামের মানে ছাত্রদের ক্ষেত্রে দেখি বাংলার কবিদের, তারা মানে সুবোধ ঘোষ থেকে এদের হয়তো অনেকেই নাম জানে না বা বোঝে না বা চেনে না, কিন্তু পাশাপাশি যখন এই সেক্টরটা যখন তৈরি হচ্ছে, তারা 5 রকম কবিতার আসর হচ্ছে, 5টা কবিতার কবিতা শুনছে। এটাও তো একটা খুব বড় আদান প্রদানের জায়গা। ফলে এই যে শিল্পকে বাঁচিয়ে রাখা, শিল্প তার নিজের প্রয়োজনেই বাঁচবে, কারণ এটা তো সাংঘাতিক শক্তি। যেদিন এটা হারিয়ে যাবে সেদিন মানুষ সেদিনকে রোবট থাকবে, ঠিক। ফলে তো কখনোই তো সেটা হয়ে উঠবে না। মানুষ তো তার নিজের প্রাণটাকে নিয়ে তো বাঁচবে এবং সে বাঁচাতে চাইবে, সে রিভোল্ট হবে। ক্রাইসিস এখন পিরিয়ড একটা চলছে, তবে আমার যেটা মনে হয় যে এটা কিন্তু সামাজিক মানে উত্তরণের পথে মানুষ কিন্তু আবার এগিয়ে আসছে বা এগিয়ে চলছে। এবং এই ছোটোখাটো ক্ষেত্রে গল্প লেখার, এখন অনেকে গল্প লেখে, ভালো খারাপ সেটা আলাদা ব্যাপার, কিন্তু গল্প লেখাতে তো মনোনিবেশ করছে। আমাদের যেটা সেটাও একটা পজিটিভ দিক। প্রচুর গল্প কবিতা লেখা হচ্ছে, নাটকের দল প্রচুর হচ্ছে, নাটক তারা করছেও, এটাও মানে খুব কম কথা নয়। আরো ব্যাপার, এই জেনারেশন যেমন ছবির দিকে খুব অ্যাট্রাক্ট হয়েছে, ফিল্ম বানানোর দিকে। আমার তো মনে হয় 20 বছর আগে তো এত ছবি হতো না। এখন দুর্গাপুরে কিন্তু অনেক শর্ট ফিল্ম তৈরি হচ্ছে, বড় ফিল্ম তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে সেগুলো দেখানো হচ্ছে। এটাও তো একটা মস্ত বড় একটা কালচার এবং বহু মানুষকে নিয়ে চলছে। এবারে দুর্গাপুরের সঙ্গতি অনুযায়ী এখানে ছবি টবি বানানো একটা দুষ্কর ব্যাপার। যারা করছে তাদেরকে স্যালুট জানাতে হয়। ঠিকই তাই, কারণ এখানে না এখানকার অবস্থান অনুযায়ী, কিন্তু তবু তো তারা করছে। তারাও কিন্তু নিজেদের পকেট থেকে প্রচুর লড়াই করে তারা করছে, তারা সেই মাধ্যমটা ভালোবাসে, কিন্তু কাজটা তো একই করছে। সমাজকে তো দেখানো, প্রগতির পথে হাঁটা, চিন্তা ভাবনা, বিভিন্ন বিষয় নিয়ে পড়ে মতের আদান প্রদান যেটা হওয়া উচিত এবং খুবই মানে তার মৌলিক স্বাধীনতার জায়গা থেকে তারা কাজ করছে। ঠিক। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি জ্যোতিদা, কেননা মানে এই আলোচনার তো কোনো শেষ হয় না, কেননা এটা যত তুমি আলোচনা করবে এত বড় বিষয় যে এটা নিয়ে মানে আলোচনা বলবো না। আজকে বেশ সুন্দর একটা এখানে গল্প হলো, যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম বলে আমার মনে হলো। অন্তত এই জন্য আমি বলি যে আজকের এই শনিবারের দিনটা আমার কাছে খুব স্পেশাল, যে কোথায় কি, এই যে যদিটা বলছিল যে কোথায় কি ঘটছে এটা জানাটাও খুব দরকার। আমার অঞ্চলে কি ঘটছে, আমার পাশের মানুষটা কি ভাবছে, শিল্প নিয়ে কি ভাবছে, সেটা নিয়ে কথাবার্তা বলা, আরো এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই একটা পজিটিভ দিক। কেননা শিল্প কিন্তু জড় পদার্থ নয়, শিল্প কিন্তু স্থবির নয়, শিল্প একটা প্রাণচঞ্চল, একটা সুন্দর একটা দিক, যে দিকটাকে আমরা যত এগিয়ে নিয়ে যাব তত কিন্তু আমরা আমাদের চারপাশটাকে সুন্দর করে তুলতে পারবো। এরকম ভাবেই শিল্প চর্চা হোক আমাদের দুর্গাপুর থেকে, আমাদের এই মফস্বল শহরগুলো থেকে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক আমাদের বাংলার সংস্কৃতি, আমাদের অঞ্চলের সংস্কৃতি, আমাদের বাংলা ভাষা, এবং যে যে অঞ্চলে যা যা কিছু ভাষা আছে তারা বেঁচে পড়তে থাক, আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি। এই সমস্ত কিছু আলোচনায় আবারও ফিরে আসবো পরের সপ্তাহে, কিন্তু এখন বিদায় নিতেই হচ্ছে। জ্যোতিদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে। আমরা আমাদের কথা বলবো।
আমরা আমাদের কথা বলবো, আমরা আমাদের বাংলার কথা বলবো, আমাদের সংস্কৃতির কথা বলবো। এই চর্চা চলতে থাক, এই কথাবার্তা চলতে থাক, কেননা কথা বলাটা খুব জরুরি। আজকে এখানেই শেষ করব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সংস্কৃতি চর্চার মধ্যে থাকবেন, শিল্প চর্চার মধ্যে থাকবেন। আজকে আসি, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।